नमस्कार बंधुरा আপনারা দেখছেন সহজ গুরু ইউটিউব চ্যানেল। আমি রয়েছে আপনাদের সঙ্গে বাংলা অন্য একটি ক্লাসে। তো দেখুন, বেঙ্গলি প্রিভিয়াস 13 বছরের যে প্রশ্নপত্রের সলিউশন আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য। প্রতিদিন একটি করে ক্লাস আমরা প্রোভাইড করছি আপনাদের জন্য, এবং প্রিভিয়াস 13 বছরের প্রশ্ন আমাদের টার্গেট আছে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে সমস্যা সেই সমাধান করার। তো পূর্ববর্তী পার্টি আমরা কয়েকটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন সলভ করেছি। যেহেতু ভাই একটি ক্লাসে 13 বছরের প্রশ্ন সলভ করা সম্ভব নয়, সেটা আপনারা বুঝতে পারছেন, তাই আমরা পার্ট করে কয়েকটি পার্টি আমরা সেটাকে ডিভাইড করব। তো আজকে আমরা যে আলোচনা করব, আজকের যে আমাদের আছে কোয়েশ্চন পেপারটি রয়েছে, এটা হচ্ছে আমাদের পেপার 2। ঠিক আছে, পেপার 2 এর কোয়েশ্চন পেপার। আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে স্যার পেপার 2 এর কোয়েশ্চন পেপার আমাদের চাই। তো এটা হচ্ছে পেপার 2 এর সম্পূর্ণ কোয়েশ্চন পেপার আজকে আমি ডিসকাস করব। যাদের পেপার 2 এবং পেপার 1 যাদের রয়েছে সবার জন্য অতি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন। তো এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে টোটাল কয়টি প্রশ্ন আছে আপনারা জানেন? টোটাল 30টি প্রশ্ন থাকে। 15 কোয়েশ্চন আমাদের থাকে আমাদের প্যাসেজ এবং প্যাডাগজি থেকে, প্যাসেজ এবং একটা গদ্যাংশ এবং পদ্যাংশ। ঠিক আছে, গদ্যাংশ এবং পদ্যাংশ থেকে আমাদের থাকছে, এবং বাকি আপনাদের যে প্যাডাগজি সেকশন আছে এখান থেকে আপনাদের বাকি 15 মার্ক আসে। তো আজকে আমরা প্রথমে প্যাসেজ সলভ করব, পোয়েম সলভ করব, তারপর আমরা প্যাডাগজি সলভ করব। ঠিক আছে ভাই? তো দেখুন, প্যাসেজ থেকে কী করে আনসার সলভ করতে হয় সেটা আপনারা একটু ভালো করে যদি শিখে নিন, কারণ প্রিভিয়াস ইয়ারের কয়েকটি প্যাসেজ যদি আপনারা আমার সঙ্গে সঙ্গে সলভ করেন তাহলে আর প্যাসেজ থেকে আপনাদের আর কোনো টেনশন করতে হবে না। প্যাসেজ থেকে আপনাদের একটা সম্যক ধারণা পেয়ে যাবেন যে প্যাসেজ থেকে কী কী ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসে। তো চলুন প্রথমেই আমরা চলে যাই প্রথম প্রশ্নে। দেখুন প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে। একটা ট্রিক হচ্ছে কি, প্যাসেজে প্রথমেই আমরা প্যাসেজটা পড়বো না, আমরা কি করব, আপনারা যারা এতদিন আমার সঙ্গে রয়েছেন আপনারা জানেন, প্রথমে আমরা প্যাসেজটাকে সলভ করব না, প্রথমে আমরা কি করব, এই যে রয়েছে প্যাসেজের যে প্রথম প্রশ্নটা আমরা প্রথমে দেখব এবং প্রশ্নের কিওয়ার্ডটা দেখব। আলোচ্য গদ্যে মোট কয়টি বাদ্যযন্ত্রের নাম উল্লেখ করা হয়েছে? অর্থাৎ এই যে গদ্য রয়েছে ওই গদ্যটিতে মোট কতটি বাদ্যযন্ত্রের নাম উল্লেখ আছে। তো প্রথমে বলে রাখি ভাই, ক্লাসটা আমি মানে একটু কি করব, ধীর গতির করব, আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা জিনিস। ক্লাসটা একদম মানে একটু লেংদি ক্লাস হবে, একটু দীর্ঘ ক্লাস হবে, সুতরাং যাতে একটি ক্লাসের মাধ্যমেই আপনারা যাতে অনেক কিছু জিনিস আপনারা বুঝতে পারেন এই প্রচেষ্টা রাখবো। শুধুমাত্র তাড়াহুড়া করে 1 নম্বর প্রশ্নের আনসার 2, তারপর 2 নম্বর প্রশ্নের আনসার 4, 3 নম্বর প্রশ্নের আনসার 2, 97 নম্বর প্রশ্নের আনসার 1, এই ধরনের দেখুন ভাই সবাই বলতে পারে। ঠিক আছে, সবাই বলতে পারে, কিন্তু এই 1 নম্বর প্রশ্নের আনসার যে 2 সেটা কেন হলো এটা যদি আপনি না বুঝেন, 1 নম্বর প্রশ্নের আনসার 2 সেটা হলো, কিন্তু কেন হলো সেটা যদি আপনি না বুঝেন তাহলে পরীক্ষায় গিয়ে আপনার কোনো ফায়দা হবে না। আলটিমেটলি আপনাকে বুঝতে হবে যে এই প্রশ্নের আনসারটা কেন হলো, তাই না? বলুন সেটা ঠিক কেন না ভাই? এবং এটা 4 নম্বর হলো না, সেটা কেন হলো না? এই ধরনের ট্রিক, এই ধরনের টিপস যখনই আপনি পাবেন বা বুঝতে পারবেন তখন আপনি পরীক্ষায় গিয়ে একটা ভালো নম্বর পাবেন, যাতে করে আপনার কনসেপ্ট বিল্ড ডেভেলপড হবে। আমরা প্রশ্নগুলো সমস্যার সমাধান করব, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা যে বেসিক যে কনসেপ্ট আছে রিলেটেড টপিকগুলো আমরা কিছুটা হলেও আলোচনা করতে করতে যাব, যাতে করে আপনাদের আইডিয়াটা বা আন্ডারস্ট্যান্ডিংটা আরও ভালো হয়, তাই না? সুতরাং একদম নো টেনশন, বি হ্যাপি, একদম বিন্দাস আমাদের ক্লাসে থাকুন আপনারা শেষ পর্যন্ত, এবং ক্লাসের শেষে আপনারা নিজেই বুঝতে পারবেন যে স্যার কিছু একটা বুঝতে পেরেছি। দেখুন কি বলেছে, এই গদ্যটিতে মোট কতটি বাদ্যযন্ত্রের নাম উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা প্যাসেজে কয়েকটা বাদ্যযন্ত্র আমরা একটু খুঁজে নেই, কত কী কী বাদ্যযন্ত্র রয়েছে আমরা একটু দেখি। এখানে দেখুন বেহালা কি রয়েছে, বেহালা রয়েছে, তারপর সরোদ রয়েছে, তারপর গিটার রয়েছে, ঠিক আছে, তারপর তবলা রয়েছে, তারপর হচ্ছে সেতার। ঠিক আছে, তো এই 5টা বাদ্যযন্ত্রই এখানে আছে, আর কিন্তু বাদ্যযন্ত্র এই প্যাসেজে আপনারা পাবেন না। ঠিক আছে, সুতরাং এই 5টা বাদ্যযন্ত্র এখানে রয়েছে, বেহালা, সরোদ, গিটার, তবলা আর রয়েছে কি সেতার। ঠিক আছে, এই 5টা বাদ্যযন্ত্র রয়েছে, সুতরাং টোটাল বাদ্যযন্ত্র এখানে কয়টি হবে? বাদ্যযন্ত্র হবে, কারেক্ট আনসার হবে 5টি। ঠিক আছে, তারপর দেখুন উত্তম কুমারের অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম কি? উত্তম কুমারের অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম কি? অমর সঙ্গী, দেওয়া নেওয়া, তারপর হচ্ছে কামনা, তারপর হচ্ছে ধন্যী মেয়ে। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে? আমরা যাব প্যাসেজে, প্যাসেজে গিয়ে একদম সরাসরি আপনারা ডাইরেক্ট দেখুন টু দ্য পয়েন্ট লেখা আছে কি
উত্তম কুমার অভিনীত প্রথম চলচ্চিত্র কামনা ছবিতে প্লেব্যাক গিয়ে খুব নাম করেন। অর্থাৎ কি, উত্তম কুমারের অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম কি ছিল? কামনা। কি ছিল ভাই? কামনা। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে প্রথম চলচ্চিত্রের নাম, অপশন নম্বর কামনা ইজ দ্য রাইট আনসার। দেখলেন কি করে কারেক্ট আনসার আমরা প্যাসেজ থেকে সরাসরি ডাইরেক্ট আনসার আমরা বের করতে পেরেছি। ঠিক আছে, তারপর দেখুন 93 যে প্রশ্ন, এই 93 প্রশ্ন কিন্তু আমরা প্যাসেজে যাব না, কারণ কি, এটা বাংলা ব্যাকরণের প্রশ্ন এবং বেঙ্গলি যে ব্যাকরণ বা গ্রামারের যে প্রশ্নগুলি হয় সেগুলি আপনি প্যাসেজে গিয়ে আপনার অযথার সময় নষ্ট করার কোনো মানে হয় না। কারণ কি, কারণ এই প্রশ্নগুলো কিন্তু আপনি কোনো প্যাসেজে পাবেন না। সুতরাং এই প্রশ্নের কারেক্ট আনসার আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দিন। তবে কারেক্ট আনসার কী হতে পারে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। কোয়েশ্চেন নাম্বার 93, সিদ্ধেশ্বর শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? এই ক্ষেত্রে আপনারা দিচ্ছেন কারেক্ট আনসার। এই ক্ষেত্রে আপনারা যারা কারেক্ট আনসার অপশন নাম্বার 2 দিচ্ছেন, যথেষ্ট ধন্যবাদ ভাই আপনাদের, সবার আনসার কারেক্ট। ঠিক আছে, সুতরাং সিদ্ধেশ্বর শব্দের কারেক্ট আনসার সিদ্ধ যোগ ঈশ্বর। বানানগুলো দেখবেন একটু ভালো করে। এবং এই সন্ধি বিচ্ছেদ থেকে কিন্তু প্রত্যেকবার কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে। তারপর 92 প্রশ্ন, এখানে বলেছে এই যে রেখাঙ্কিত শব্দ মানে আমাদের, যে আমাদের যেটা শব্দ রয়েছে, ফলে ওই অঞ্চলে আমাদের বাড়ি গ্রামের বাড়ি বলেই বিখ্যাত ছিল। এখানে আমাদের শব্দটা একটা সর্বনাম পদ। এবার বলেছে এটা কি ধরনের সর্বনাম? সাকল্যবাচক, ব্যক্তিবাচক, নাকি সংগতিবাচক, নাকি অনিশ্চ সূচক সর্বনাম? এই ক্ষেত্রে কোয়েশ্চন নাম্বার 94 কারেক্ট আনসার কি? এটা হচ্ছে কি ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম। তো এটা কি করে ব্যক্তিবাচক হলো, কি করে পুরুষবাচক হলো, আমরা গ্রামারের যে কনসেপ্টটা দিয়েছি এখানে আমি ডিটেলসে আলোচনা করে দেবো। দেখুন, সগীর খাঁ সাহেবের পিতার নাম কি ছিল? এবার আমরা যাবো প্যাসেজে। সগীর খাঁ সাহেবের পিতার নাম কি ছিল? আমরা এবার প্যাসেজে একটু জাস্ট একটু হাইলাইট একটু আমরা দেখবো প্যাসেজে কোথায় রয়েছে। সগীর খাঁ সাহেবের পিতার নাম, দেখুন তো আপনারা কোথায় পাচ্ছেন। সগীর খাঁ সাহেবের কোথায় রয়েছে একটু প্যাসেজ একটু আমরা চোখ বলেন। এই দেখুন, এই দেখুন, সগীর পুত্র সগীর খাঁ সাহেব, তার মানে বাবাকে, বাবা ছিলেন রামপুরের উস্তাদ মোহাম্মদ উজির খান সাহেবের পুত্র। তার মানে সগীর খাঁ সাহেবের বাবার নাম কি ছিল? উস্তাদ মোহাম্মদ উজির খান সাহেব। তো উস্তাদ মোহাম্মদ উজির খান সাহেব ইজ দ্য রাইট আনসার এই প্রশ্নের। তো এই প্রশ্নের কারেক্ট আনসার মোহাম্মদ উস্তাদ উজির খান সাহেব, অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। দেখলেন কত সহজে আমরা কি করতে পারি, প্রশ্নের উত্তরগুলো বের করতে পারি। তারপর দেখুন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন বিকল্পের প্রতিটা নাম আলোচ্য গদ্যে আছে? দিব্যেন্দু সুন্দর, শুভ সুন্দর, সৌমেন্দ্র সুন্দর। অর্থাৎ এখানে যে তিনটা নাম আছে, এই তিনটা নামের কোন তিনটা নাম একদম কারেক্টলি আমাদের পেসেজে আছে? 96 প্রশ্ন আমরা দেখি। এখানে দেখুন, দিব্যেন্দু সুন্দর, শুভেন্দু সুন্দর, সৌমেন্দু সুন্দর। ঠিক আছে, এখানে দেখুন এটা কারেক্ট আনসার আমাদের কি হবে? কোয়েশ্চেন নাম্বার 96, এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 4। এবার অপশন নাম্বার দিয়ে দেখুন, এখানে দিয়েছে দিব্যেন্দু, এখানে দিব্য, সুতরাং এটা হবে না। এখানে দিব্য, সেটা হবে না। আমাদের ছিল শুভেন্দু, কিন্তু এখানে দিয়েছে শুভ সুন্দর, সুতরাং এটা হচ্ছে না। সুতরাং অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। পণ্ডিত রবিশঙ্করজি সেতার জুয়ারি করাতে মাইহার থেকে কোথায় আসতেন? পণ্ডিত রবিশঙ্করজি সেতার জুয়ারি করতে মাইহার থেকে কোথায় আসতেন? এটা আমরা প্যাসেজে যাই। এই দেখুন, পেয়ে গেছে তাড়াতাড়ি। পণ্ডিত রবিশঙ্করজি যখন মাইহার থেকে কলকাতায় আসতেন সেতারি জুয়ার করাতে, তিনি মাইহার থেকে কোথায় আসতেন? কলকাতায় আসতেন। তো আমাদের অপশনে আমরা দেখবো কলকাতা আছে কিনা না। ইয়েস, কলকাতা রয়েছে। সুতরাং 97 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 3, কলকাতা। ঠিক আছে, প্রশ্ন নাম্বার 98 আমরা দেখব কি? সঠিক বাক্য নির্বাচন করুন। এখানে দেখুন, বাক্য চারটা দেখলে মনে হবে বাক্য চারটেই কিন্তু সমান, কিন্তু বাক্যের মধ্যে কিন্তু কিছুটা সমস্যা রয়েছে। কি কি সমস্যা দেখুন। আমাদের বাড়ির দোতলায় যে বড় হল ঘর ছিল তাতে হেন শিল্পী নেই যারা সঙ্গীত পরিবেশন করেনি। এখানে দেখুন বড় আছে, এখানে দেখুন বড় নাই। ঠিক আছে,
এখানে দেখুন দুতলায়, এখানে রয়েছে তেতলায়, ঠিক আছে। এখানে দুতলায় বানানটা দেখুন, এখানে দুতলায় বানানটা দেখুন, এখানে বড় হলঘর, এখানে কিন্তু বড় হলঘর নাই, ঠিক আছে, বড় নাই। তো এই একদম সঠিক বাক্য কোনটা হবে সেটা আমরা প্যাসেজে গিয়ে একবার পড়বো। প্যাসেজে গিয়ে বাক্যটা কোথায় আছে আমাদের একবার কি করতে হবে, একটু দেখতে হবে এবং একটু খুঁজতে হবে কোথায় রয়েছে এই বাক্যটা, আমাদের একটু দেখতে হবে। এখানে আছে কিনা, এই প্যাসেজে নাই, এই বাক্য আমাদের এই পেজে আমরা একটু দেখি। একটু খুঁজতে হবে, না খুঁজতে খুব তাড়াতাড়ি খুঁজবো। এই দেখুন পেয়ে গেছি। আমাদের বাড়ির দোতলায়, দোতলায় বানানটা দেখবেন দোতলায়, যে বড় হলঘর ছিল তাতে হেন শিল্পী নাই যারা সঙ্গীত পরিবেশন করেনি। অর্থাৎ এখানে বড় এবং দোতলায়, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো বড় এবং দোতলায়, এখানে দেখুন একমাত্র অপশন নাম্বার এতে, আরে ভাই রুক যাও, অপশন নাম্বার 1 এর মধ্যে বড় এবং দোতলায় আছে। এখানে দেখুন বড় নাই, এখানেও বড় নাই, এখানেও বড় নাই। সুতরাং আলটিমেটলি অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন, ঠিক আছে। এবং বাক্যগুলো সবগুলো কিন্তু প্রায় সিমিলার দেখবেন, কিন্তু একদম এই ছোট ছোট বস্তুগুলো কিন্তু আপনাকে ভালো করে দেখতে হবে। ভারতে গ্লাস এচিং চর্চা প্রথম কে শুরু করেছিলেন? ভারতে গ্লাস এচিং চর্চা কে প্রথম শুরু করেছিলেন? আমরা পেসিজে যাই। এই দেখুন, যিনি গ্লাস এচিং চর্চা করেছিলেন, কে করেছিলেন? মায়ের ঠাকুরদা, তার নাম ছিল বিহারীলাল বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন চিত্রশিল্পী এবং তিনি প্রথম ভারতীয় যিনি গ্লাস এচিং চর্চা করেছিলেন। অর্থাৎ কারেক্ট আনসার কি হচ্ছে বিহারীলাল বন্দ্যোপাধ্যায় ইজ দ্য রাইট আনসার। তো বিহারীলাল বন্দ্যোপাধ্যায় আমাদের অপশন কোথায় রয়েছে? কোয়েশ্চন নাম্বার 99 প্রশ্নে রয়েছে কোথায় দেখি তো, ইয়েস, কোয়েশ্চন নাম্বার 99 রয়েছে বিহারীলাল বন্দ্যোপাধ্যায়, এটা হবে কি কারেক্ট আনসার। তারপর আমরা চলে আসছি একটা কবিতায়। তো কবিতা থেকে প্রশ্ন অনেক সহজে করব। দেখুন এখানে বলেছে আলোচ্য কবিতায় আয় শব্দটা কতবার ব্যবহৃত হয়েছে। তো আমরা কবিতায় যাব, কবিতাটা একটু জুম আউট করি। এখানে কবিতায় এখানে আয় শব্দটা কতবার রয়েছে, আয় শব্দটা কতবার দেখতে পাচ্ছেন? আয়, আয় যেটা শব্দ, এখানে আয় নাই, এই দেখুন আয় আয় আয়, এখানে 3 বার। এখানে আয় 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 কতবার? 3 বার। আর আয় দেখতে পাচ্ছি না, সুতরাং এখানে আয় শব্দ কতবার রয়েছে? আয় শব্দটা 6 বার ব্যবহৃত হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে? 6 বার। দেখুন দেখা মাত্র কারেক্ট আনসার হবে, এত সহজ প্রশ্ন। কবিতার কথক কাকে চুমু খাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন? এখানে দেখুন সন্তানের মুখ ধরে একটি চুমু খাবো, অর্থাৎ কি তিনি সন্তানকে চুমু দেওয়ার কথা বলেছিলেন। সুতরাং কারেক্ট আনসার এখানে কি হবে? অপশন নাম্বার 1, সন্তান ইজ দ্য রাইট আনসার। তারপর দেখি শূন্যস্থান পূর্ণ, দেখি কখনো ড্যাশ করে ড্যাশ ভাবিনি, কখনো ড্যাশ করে ড্যাশ ভাবিনি। এখানে দেখুন কখনো তোমার করে তোমাকে ভাবিনি, কখনো তোমার করে তোমাকে ভাবিনি। তো কখনো তোমার করে, তো এখানে তোমার নেই, তোমার নেই, এই দুটা তোমার রয়েছে। তো তোমার করে তোমাকে ভাবিনি, তো এটা তোমাকে হবে। তো কখনো তোমার করে তোমাকে ভাবিনি, সুতরাং অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। কিন্তু কেন যাব, এই বাক্যটার প্রকৃতি কি? 103। এই প্রশ্নটা আপনারা পেসেজ বা কবিতায় পাবেন না, কারণ আগে বলেছি যে ব্যাকরণের প্রশ্নগুলো কিন্তু আপনি কখনোই প্যাসেজে পাবেন না বা কবিতায় পাবেন না, আপনি খুঁজে সময় নষ্ট করবেন না। তো কিন্তু কেন যাব, এখানে দেখুন এটা কি প্রশ্নবোধক চিহ্ন। তো বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে সেটা আপনি নিশ্চয় জানেন এটা কি ধরনের বাক্য, প্রশ্নবোধক বাক্য, বুঝতে পারেন। তারপর দেখি নিম্নলিখিত বাক্যগুলির সঠিক ক্রম নির্বাচন করো, ঠিক আছে। অর্থাৎ বাক্যগুলো যে সিকোয়েন্স রয়েছে সিকোয়েন্সগুলো আমাকে দেখতে হবে, ঠিক আছে। এখানে আমি যেতে পারি এতকাল ধরে, কিন্তু কেন যাব, এতকাল মেখেছি দুহাতে। এবার আমি শেষেরটা মিলাতে পারি নতুবা প্রথমটা মিলাতে পারি। প্রথমটা বা শেষেরটা মিলাবো, তখন কারেক্ট আনসার হয়ে যাবে, এটা একটা শর্ট ট্রিক। কিন্তু এবার আমি শেষেরটা মিলাবো না প্রথমটা মিলাবো। এবার দেখি এখানে দেখুন কি বলেছে, এখানে দেখুন শেষে দুটা সি রয়েছে, শেষে দুটা সি রয়েছে, তার মানে এটা মিলালে আমি কারেক্ট আনসার পাবো না খুব সহজে। কিন্তু প্রথমটা দেখুন ABCD চারোটা ডিফারেন্ট রয়েছে, তো যেটা ডিফারেন্ট রয়েছে সেটা আমি মিলাবো ABCD। তো এবার দেখুন প্যাসেজের মধ্যে এই যে ABCD রয়েছে, প্রথমে কোনটা রয়েছে?
প্রথমটাকে মিলিয়ে নেই। যেতে পারি এতকাল ধরে, কিন্তু কেন যাব, এত কালো মেখেছি দু হাতে। তো এই 4টা লাইনের মধ্যে কোনটা লাইন আমার সর্বপ্রথমে আছে? ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো, এতকাল মেখেছি দু হাতে, এতকাল ধরে। তো এর মধ্যে আছে নাকি এতকাল ধরে? এতকাল মেখেছি দু হাতে, ইয়েস, এতকাল মেখেছি দু হাতেটা সবের প্রথমে আছে, তাই না? এতকাল মেখেছি দু হাতে, এটা দেখুন সবের প্রথমে রয়েছে, ঠিক আছে। এত কালো মেখেছি দু হাতে, তো এত কালো মেখেছি দু হাতে মানে অপশন নাম্বার আর ডিটা আমার সবের প্রথমে রয়েছে। অপশন নাম্বার ডিটা আমার সবের প্রথমে রয়েছে, তার মানে অপশন নাম্বার ডি দেখুন, অপশন নাম্বার 4-এ অপশন নাম্বার ডিটা সবের প্রথমে আছে, তার মানে এটা হবে কারেক্ট আনসার। বাকিগুলো মিলানোর আমার কোনো প্রয়োজন নাই। এই ধরনের শর্ট ট্রিক্সে আপনারা মিলিয়ে নিন। তো দেখুন, আলোচ্য কবিতাটি কোন ছন্দে লেখা? তো কোন ছন্দ লেখা, এই ছন্দের একটা আমি ভিডিও প্রোভাইড করেছিলাম, এটা 30 মিনিটের একটা ভিডিও আছে আপনাদের এই চ্যানেলে, আপনারা পেয়ে যাবেন। তো এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা যে কোনো লাইন, কবিতা লাইন দেখা মাত্র আপনারা এটা কোন ধরনের ছন্দে রচিত সেটা বুঝতে পারবেন। কারণ সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না এখন, কারণ বলে অনেক সময় যাবে, কারণ এটা বোঝাতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগবে, আর অন্যান্য ক্লাসে ডিস্টার্ব হবে, বাকি প্রশ্নগুলো আমরা সলভ করতে পারবো না। এটা কাইন্ডলি আপনারা ওই ভিডিও দেখে নেবেন, কারণ এই প্রশ্নটা 1 মার্ক কিন্তু আপনাদের আসবেই আসবে, ঠিক আছে। যদি 1 মার্ক পেতে চান তাহলে ওই ভিডিও দেখতে হবে, কারণ এখানে কি অনেকগুলো বিষয় রয়েছে, অক্ষর, মাত্রা, ঠিক আছে, সবগুলা বিষয় জানতে হবে, ঠিক আছে। অক্ষরের মধ্যে 2 প্রকারের অক্ষর আছে, একটা হচ্ছে কি বদ্যাক্ষর, একটা হচ্ছে মুক্তাক্ষর, সবগুলা বিষয় আপনারা জানতে পাবেন। তো আমি এই প্রশ্নের কারেক্ট আনসার আপনারা বলে দিচ্ছি। এই যে প্রশ্নের কারেক্ট আনসার, এটা কোন ছন্দ? এটা হবে কি মিশ্র কলাবৃত ছন্দ। তারপর দেখুন প্যাডাগজির যে প্রশ্নগুলো রয়েছে, দক্ষতাপূর্ণ পাঠ যা নয়, এটার কারেক্ট আনসার কি হবে আপনারা বলুন তো? দক্ষতাপূর্ণ পাঠ যা নয় সেটা কি? গঠনমূলক, কল্পনা প্রবল, নাকি প্রগতিপন্থী, নাকি উদ্দেশ্যমূলক? কোনটা হবে কারেক্ট আনসার বলুন? প্যাডাগজি প্রশ্নগুলো আপনারা সলভ করুন ভাই, আমি করছি না। দক্ষতাপূর্ণ পাঠ জান, অর্থাৎ নিচের কোনটা দক্ষতাপূর্ণ পাঠ নয়? স্কিল বেসড, ঠিক আছে, কি স্কিল বেসড পাঠ কোনটা নয়? দক্ষতা যেখানে থাকবে সেখানে কিছু না কিছু গঠনমূলক কনস্ট্রাকটিভ থাকতে হবে, ইমাজিন থাকতে হবে, প্রগ্রেসিভ থাকতে হবে, কিন্তু ডেলিভারেট বা উদ্দেশ্যমূলক থাকে না, ঠিক আছে। উদ্দেশ্যমূলক থাকবে না দক্ষতাপূর্ণ পাঠে। নিম্নলিখিতের মধ্যে কোনটা সুদূর প্রসারী পাঠের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? সুদূর প্রসারী পাঠের সঙ্গে সংযুক্তপূর্ণ নয়। এটি পড়ায় বৃহত্তর আনন্দ দান করে, ঠিক আছে, এটা পড়ায় আমাদের বৃহৎ আনন্দ দান করবে। এটি ভাষা শিক্ষা সমৃদ্ধ করবে। সুদূর প্রসারী যখন পাঠ করব তখন কি করব? ভাষা সমৃদ্ধ জ্ঞান হবে। একটি পাঠ সামগ্রিকভাবে বোঝার জন্য পড়তে হবে, ঠিক আছে, কিন্তু গভীর বোঝাপড়ার জন্য এটি খুঁটিনাটি বিবরণ সম্বন্ধ পড়তে সাহায্য করে। এই পড়াটা সুদূর প্রবাসী যেটা পাঠ, সেটা আমরা খুঁটিনাটি জিনিসগুলা পড়ার জন্য ব্যবহার করি না, ঠিক আছে। লেখার পদ্ধতিগত যে কর্মকৌশল বা প্রসেস অ্যাপ্রোচ লক্ষ্য যে বিষয়ের উপর হবে তা কি? লেখার যে পদ্ধতিগত কর্মকৌশল রয়েছে বা প্রসেস অ্যাপ্রোচ রয়েছে, তার লক্ষ্য যে বিষয়ের উপর হবে সেটা কি, তা কি? কেবল পদ্ধতি, কেবল উৎপাদন, উৎপাদন এবং পদ্ধতি উভয়ই ভালো হাতের লেখার ব্যবহার। রাইটিং এর প্রসেস অ্যাপ্রোচ সেটা কিসের উপর নির্ভর করবে? সেটা কেবল, যেখানে কেবল থাকবে সেটা প্যাডাগজির ভাষায় নেগেটিভ, ঠিক আছে। যেমন ডেভেলপমেন্ট ইকুয়াল টু, আমরা বলতে পারি ডেভেলপমেন্ট ইকুয়াল টু হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট, ঠিক আছে, অর্থাৎ ডেভেলপমেন্ট বিকাশ হয় বংশগতি এবং পরিবেশের উভয়ের সমন্বয়ে। ঠিক সেইভাবে আমরা লেখার পদ্ধতি বা প্রসেস অ্যাপ্রোচটা আমাদের পদ্ধতি এবং তার উৎপাদন দুটা মিলেই কিন্তু হতে হবে। এটা প্রসেস জানতে হবে এবং প্রোডাক্টও আমাদের থাকতে হবে, তখন গিয়ে লেখাটা সাকসেস হবে বা লেখার কর্মকৌশলটা ঠিকঠাকভাবে যাবে। তারপর দেখি অ্যাকশন হয় কি বলেছে দেখি।
নিম্নলিখিতের মধ্যে কোনটি ভাষার পাঠ্যক্রমে সাহিত্যের অন্তর্ভুক্তির পিছনে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিষয়? নিম্নলিখিতের মধ্যে কোনটি কি রয়েছে ভাই? ভাষার পাঠ্যক্রমে অর্থাৎ কারিকুলাম সাহিত্যের অন্তর্ভুক্তির পিছনে কম গুরুত্বপূর্ণ। ভাষার পাঠ্যক্রমের ব্যাপারে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিষয় কোনটা? কারিকুলামের ব্যাপারে 109। এটি কেবল শোনা এবং বলার দক্ষতাকে কেবল বলেছে, তার মানে প্যাডাগজির ভাষায় নেগেটিভ। এটি হলো একটি পরীক্ষিত বিষয়, ঠিক আছে। ছাত্রদের সংস্কৃতি বুঝতে সাহায্য করে, ব্যক্তিগত প্রতিক্রিয়া উৎসাহিত করে, মোস্ট পজিটিভ ওয়ার্ড। এখানে বলেছে কম গুরুত্বপূর্ণ, মানে গুরুত্বপূর্ণ নয়। সুতরাং যেটা নেগেটিভের আনসার কি হবে? নেগেটিভ আনসার কারেক্ট হবে। সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। নিম্নলিখিতের মধ্যে কোন বিবৃতিটি নির্ভুল? নিম্নলিখিতের মধ্যে কয়েকটা বিবৃতি দেওয়া আছে, এটা কোনটা আমাদের নির্ভুল সেটা বলতে হবে। নির্ভুল মানে কি? যেটার মধ্যে কোনো ভুল নেই, তার মানে সেটা সম্পূর্ণ শুদ্ধ। বিরাম চিহ্ন একটি বাক্যের অর্থ পরিবর্তন চিহ্নিত করে। বিরাম চিহ্ন একটি বাক্যের নিতান্তই কম অর্থ পরিবর্তন চিহ্নিত করে, ঠিক আছে। বিরাম চিহ্ন একটি পাঠকে সুন্দর করে তুলতে সাহায্য করে। বিরাম চিহ্ন একটি পাঠের গতিকে বাধাগ্রস্ত করে, ঠিক আছে। আচ্ছা, আমি একটা লাইন লিখছি, একটু আপনাদের সময় একটু লিখে দেখুন। এখানে গাড়ি রাখিবেন, কমা, একটা কমা দিলাম, ঠিক আছে। না রাখিলে 1000 টাকা জরিমানা, ঠিক আছে। কমাটা হবে এইখানে, নায়ের পরে কমা হবে, নায়ের পরে একটা কমা হবে। তার মানে কি? এখানে গাড়ি রাখিবেন না, এখানে গাড়ি রাখিবেন না, এখানে গাড়ি রাখিবেন না, রাখিলে 1000 টাকা জরিমানা। তার মানে কি বোঝাচ্ছে? যে এখানে আমরা গাড়ি রাখবো না, যদি গাড়ি রাখি তাহলে 1000 টাকা জরিমানা দিতে হবে, ঠিক আছে। তো একজন ব্যক্তি, দুষ্ট ব্যক্তি, সে কী করলো? সে চলে আসলো, সে কী করলো? খুব সুন্দর হাতে, সাফাই হাতে সে ইরেজার দিয়ে সে কী করলো? এই না, এখানে কমাটাকে, এই যে নায়ের পরে কমাটাকে সে মিটিয়ে এখানে রাখিবেনের পর কমা দিয়ে দিল, রাখিবেনের পরে কমা দিয়ে সে চলে গেল। এবার দেখুন অর্থ কি দাঁড়ালো। শুধুমাত্র একটা কমা কিন্তু এখান থেকে ওদিকে আসলো, অর্থটা কি দাঁড়ালো দেখুন। এখানে গাড়ি রাখিবেন মানে এখানে আমার গাড়ি রাখতে হবে, না রাখিলে 1000 টাকা জরিমানা, যদি না রাখি তাহলে 1000 টাকা জরিমানা। দেখুন বাক্যের সম্পূর্ণ অর্থটা চেঞ্জ হলো কিনা না। একটা কমা এখান থেকে এখানে চলে আসলো, সেটা সম্পূর্ণ অর্থ পরিবর্তন হলো কিনা না? 100% সম্পূর্ণ অর্থটাই পরিবর্তন হয়ে গেল। আগে কি ছিল? আগে ছিল এখানে গাড়ি রাখলে জরিমানা, আর এবার হচ্ছে এখানে গাড়ি না রাখলে জরিমানা। দেখুন সম্পূর্ণ বাক্যের অর্থটাই পরিবর্তন হয়ে গেল, কি খেলা ঘুরে গেল। সুতরাং আমরা বলতে পারি এখানে নির্ভুল বা 100% কারেক্ট যেটা শব্দ, সেটা কি? বিরাম চিহ্ন একটি বাক্যের কি করতে পারে? অর্থ পরিবর্তন চিহ্নিত করে। আর বিরাম চিহ্ন বলতে আপনারা জানেন বিরাম চিহ্ন কি? এই যে দাড়ি, কমা, সেমিকোলন, হাইফেন, এই যতগুলো আছে সবগুলো হচ্ছে কি এক একটা বিরাম চিহ্ন। আশা করি বুঝাতে পেরেছি। এবার দেখুন, ছাত্রদের লেখার মূল্যায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যে বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষণ করবে তা। ছাত্রদের যদি আমরা লেখার মূল্যায়ন করতে যাই, তো সেই লেখার মূল্যায়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যে বিষয়ের প্রতি আমরা মনোযোগ আকর্ষণ করব সেটা কি? বানান এবং ব্যাকরণ ঠিক করা, বিভিন্ন ধারণার বহিঃপ্রকাশ, শব্দ সংখ্যাকে বজায় রাখা, লেখার সময় বাগধারা এবং প্রবাদ প্রবচন ব্যবহার করা। একজন ছাত্র যখন লিখবে তখন তার লেখাটা সবসময় কি হতে হবে? ফ্রি রাইটিং হতে হবে। ফ্রি রাইটিং মানে কি? মুক্ত লিখন। এবার কথা হচ্ছে স্যার মুক্ত লিখন কি? মুক্ত লিখন মানে কি? আমি একটা ছাত্রকে কি বললাম? আমি একটা ছাত্রকে বললাম যে এটা হচ্ছে কি, এই দেখো এটা হচ্ছে একটা কি কলম, এটা হচ্ছে কি কলম, ঠিক আছে। এই কলম দিয়ে তোমার যা যা মনে হয় তুমি তা লেখো। এই কলম দিয়ে তোমার যা যা মনে হয় তুমি তা লেখো, তোমার যা ইচ্ছা তা লেখো, এই কলম দিয়ে লেখো। এটা তাকে আমি ছেড়ে দিলাম ফ্রিভাবে।
ফ্রি রাইটিং করার জন্য, মুক্ত লিখনের জন্য তাকে আমি ছেড়ে দিলাম, তুমি লেখো, তখন সে কি করবে, সে নিজে থেকে নিজে কিছু ভাববে, ক্রিয়েটিভিটি করবে, ডিসকভারি করবে, যার ফলে তার শিক্ষণটা কী হবে, খুব ভালো হবে। আর আমি যদি বলি তুমি লেখো, আমরা কলম দিয়ে লিখি, কলম বিভিন্ন রঙের হয়, পরীক্ষায় সবসময় কালো কলম দিয়ে লিখতে হয়, আপনি তাকে বলে দিলেন, সে শুনে শুনে লেখলো, বা আপনি বোর্ডে লিখে দিলেন, লেখে লেখে সে দেখে নিল, কিছু সময় পর সে আর কি লেখলো কি না, কি পড়লো কি না, সে কী করলো, ভুলে যাবে। অর্থাৎ সে নিজে থেকে নিজে তার ব্রেনকে সে কাজে লাগাতে পারলো না। কিন্তু আপনি যদি তাকে মুক্ত লেখা যদি চেষ্টা করেন, যে কলম আপনি তাকে দিয়ে দিলেন, একটা টপিক, যে এই টপিক সম্বন্ধে তোমার যা ইচ্ছা হয়, যা ভালো বুঝো তুমি তা লেখো, তখন সে কী লিখবে, সে তার যেটা সাইকোলজি রয়েছে, তার বয়সের অনুযায়ী, বুদ্ধি অনুযায়ী, তার মাথা অনুযায়ী, তার যা ইচ্ছা সে ততটুকুই লিখবে। আপনি তাকে পরে সংশোধন করাতে পারেন, বা যদি একটু কোথাও যদি ত্রুটি থাকে সেটা আপনি তাকে পরবর্তী সময় ঠিক করতে পারেন। তো আলটিমেটলি আমরা কি দেখলাম, লিখতে গেলে কি হতে হবে, মুক্ত লেখা হতে হবে। তো অ্যাকর্ডিং টু দিস কোয়েশ্চন নাম্বার 111, কারেক্ট আনসার কী হবে, বিভিন্ন ধারণার বহিঃপ্রকাশ। ঠিক আছে, সে কনসেপ্টের বাইরে, কনসেপ্ট বলতে কি, আমি তাকে কনসেপ্ট দিলাম কলম একটা পেন, আমি তাকে টার্গেট দিলাম কি একটা কলম বা একটা পেন, তখন শুধু হয়তো তার বইয়ের মধ্যে লেখা আছে আমরা কলম দিয়ে লিখি, কলম খুব সুন্দর দেখতে হয়, আমি তাকে বললাম যে বইয়ে যা আছে তা আছে, এই তোমার কলম দিয়ে তোমার যা মনে হয় তুমি তা লেখো। অর্থাৎ সে কলম সম্বন্ধে সে কী করলো, তার কনসেপ্টের বহিঃপ্রকাশে ঘটালো। এই জিনিসটা আমরা সবসময় এই দিক দিয়ে মনোযোগ আকর্ষণ আমাদের করতে হবে। নেক্সট দেখুন এনসিএফ। আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে স্যার এনসিএফ 2005 আমি কনসেপ্টের ক্লাস আমি নিয়েছি, এনসিএফ 2005-এর কনসেপ্টের ক্লাস আমরা নিয়েছি, বা আরটি অ্যাক্ট 2009-এর আমরা ক্লাস নিয়েছি। তো আপনারা আমাকে কমেন্ট করেছিলেন যে স্যার এনসিএফ 2005 থেকে তো শুধু সিডিপিতে প্রশ্ন আসে, বাংলাতে প্রশ্ন আসে না। ঠিক আছে, সেটা সিডিপিতে প্রশ্ন আসে, বাংলাতে প্রশ্ন আসে না। তো আজকে আমি আপনাদের ওই জিনিসটা দেখাতে চলেছি। ভাই আমার হাতে যে কোয়েশ্চেন পেপার রয়েছে, এটা আপনারা বলুন সেটা কিসের কোয়েশ্চেন পেপার? আমরা বাংলারই তো কোয়েশ্চেন পেপার সলভ করছি, তাই না? সিডিপিতে আসে, এনসিএফ সিডিপিতে আসে 100%, কিন্তু এই যে টপিকগুলো রয়েছে, যেমন টপ ডাউন অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচ, তারপর এফএলএন, ফাউন্ডেশনাল লিটারেসি নিউমারেসি, তারপর ইমার্জেন্ট কারিকুলাম, ইমার্জেন্ট সলিউশন, ঠিক আছে, এই যে তারপর আরটি অ্যাক্ট 2009, এই যে টপিকগুলো রয়েছে, সেই টপিকগুলো আমাদের বাংলা ভাষার পেডাগোজির ক্ষেত্রেও কিন্তু আসে। ভাই তার লাইভ প্রমাণ দেখতে পাই, এখানে দেখুন এনসিএফ 2005 রয়েছে। তো এবার দেখুন এনসিএফ 2005-এর মধ্যে কারেক্ট আনসার কী হবে? এনসিএফ 2005-এর নির্দেশিত মূল নীতি অনুযায়ী নিম্নলিখিত এর কোনটি অন্তর্ভুক্ত নয়? দেখুন এনসিএফ 5-এর মতে কোনটা অন্তর্ভুক্ত নয় সেটা আমাদের দেখতে হবে। বিদ্যালয়ের বাইরের জীবনের সঙ্গে সংযুক্ত করতে হবে। আমরা কি করলাম, ছাত্রদেরকে কি করব, বিদ্যালয়ের বাইরের জীবনের সঙ্গে, ইয়েস, আমরা সবসময় যেমন বিদ্যালয়ের বাইরে গিয়ে আমরা বোঝাতে চাই, আমি আগের একটা ক্লাসে বলেছিলাম যে আমি যদি তাকে একটা হাতি বোঝাতে চাই, তখন রাস্তা দিকে যদি একটা হাতি যায়, তখন আমি যদি তাকে সেটা দেখাই যে দিস ইজ কল হাতি, তখন আমি তাকে ক্লাসটা খুব সুন্দর করে ভালো করে বোঝাতে পারবো। এটা সুনিশ্চিত করা যাতে লেখাপড়া লার্নিং নোট পদ্ধতিতে স্থানান্তরিত হয়। ইয়েস, আমরা লার্নিংটা এমনভাবে হতে হবে যেটা নোট তৈরি থেকে আমরা ট্রান্সফার করতে পারি। আমরা সবসময় পড়া মানে কী ভাবি, নোট তৈরি, পদ্ধতি তৈরি, নোট বানানো। তো নোট বানানো নয়, সেটা লেখাপড়া মানে ব্রেইনে স্টোরেজ করতে হয়, সেটা আমাদের সেটা সিলেক্ট করে এনসিএফ বলেছে। আর এনসিএফ কি বলেছে, পরীক্ষার শ্রেণীকক্ষে আরও নমনীয় এবং ইন্টিগ্রেটেড হবে, সেটাও কারেক্ট, কিন্তু পাঠ্যক্রম কারিকুলাম বা পাঠ্যপুস্তক কেন্দ্রিক হবে সেটা বলেনি। কারণ আগেই বলেছিলাম বিদ্যালয়ের বাইরের জীবনের সঙ্গে জ্ঞানকে সংযুক্ত করতে হবে, কিছু এক্সট্রা কারিকুলাম তাকে দিতে হবে, শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে তাকে আমরা সীমাবদ্ধ করতে পারবো না। সুতরাং অপশন নাম্বার 3 এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে না। প্রশ্নে বলেছিল কোনটি নয়, সুতরাং এই অপশন নাম্বার 3 আমাদের নয়। তারপর দেখুন 113 প্রশ্নের কারেক্ট আনসার কী হবে, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন আপনারা। যা শব্দের মাধ্যমে তথ্যগত খবর, কি হয়েছিল, কখন হয়েছিল, কোথায় হয়েছিল, কাজের জন্য উৎসাহ এবং কিভাবে সেই ক্রিয়া সমাপ্ত হলো, এই ছবিগুলো তুলে ধরে সেটা কি?
আমরা একটা ক্লাস প্রোভাইড করেছিলাম যেখানে আমরা অ্যানেকডোটাল রেকর্ড, রেটিং স্কেল, পোর্টফোলিও, তারপর কিউমুলেটিভ রেকর্ড, তারপর চেকলিস্ট, এই 5টা নিয়ে আমরা একটা ক্লাস প্রোভাইড করেছিলাম। যদি আপনারা ক্লাসটা দেখে থাকেন তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার 100% আপনারা কারেক্ট করতে পারবেন। যা শব্দের মাধ্যমে, অর্থাৎ এখানে নিচের কোনটার মাধ্যমে আমরা তথ্যগত খবর, যে খবরের মধ্যে কি হয়েছিল, কখন হয়েছিল, কোথায় হয়েছিল, এই সবগুলা বিষয় যখন আমরা তুলে ধরি, সেটা কোথায় তুলে ধরি? একটা অ্যানেকডোটাল রেকর্ডের মধ্যে আমরা তুলে ধরি। একটা শিশু কি করলো, একটা অবাঞ্ছনীয় কাজ, মানে যে কাজটা সে সবসময় নাইবা করে, হঠাৎ করে সে একটা মানে কি বলবো, আচরিত কার্য বা সেটাকে বলা যায় যে মানে হঠাৎ কাজটা করলো, ঠিক আছে? সর্বদা সে কাজটা করে না, হঠাৎ করে সে এমন একটা কাজ করলো যে কাজটা আপনার কাছে কিছুটা অদ্ভুত বা ইউনিক লাগলো। সে এই যে ইউনিক যতগুলা কাজ সে কখন করলো, মানে কি করলো, কিভাবে করলো, সবগুলা যখন আপনি একটা রেকর্ডের মধ্যে যখন আপনি সেটাকে নথিভুক্ত করে রাখেন, দিস রেকর্ড ইজ নোন এজ অ্যানেকডোটাল রেকর্ড। তারপর 114, ছাত্ররা ভাষায় কি করেছে তা প্রদর্শনের সবচেয়ে ভালো প্রমাণ নিম্নলিখিতের মধ্যে কোনটি? তার ভাষায় সে কি করছে তা প্রদর্শনের জন্য সবচেয়ে ভালো প্রমাণ কোনটা? একটা পরীক্ষার মূল্যায়ন। দেখুন, ওরা পরীক্ষা প্যাডাগজির ভাষা নেগেটিভ, আমরা কখনো কি করব না, পরীক্ষা নেব না। পরীক্ষা শব্দটাই আমাদের কাছে নেগেটিভ, ঠিক আছে? জাতীয় পাঠ্যক্রম এবং পাঠ্য নির্ঘণ্ট সিলেবাস বিষয়ে জানা, সে সিলেবাস সম্বন্ধে সবকটা জেনে গেল, তাতে কি তার ভাষা ভালো মতো ব্যবহার হলো? না। ভাষার লক্ষ্য এবং উদ্দেশ্য বোঝা, মোটেই না। কারেক্ট আনসার হবে লেখার এবং বলার কাজে ছাত্রদের ভাষার ব্যবহার। সে যখন লেখছে তখন তার ভাষা কিভাবে ব্যবহার করছে, সে যে আমার সঙ্গে কথা বলছে বা অন্যান্য সমাজের বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলছে, সে ভাষাটা কিভাবে ব্যবহার করছে, সেটা আমি যদি ভালো করে বুঝতে পারি, তখন আমি বুঝতে পারবো যে ছাত্ররা তার সঠিক ভাষার ব্যবহার করতে পারছে কিনা না। এবার দেখুন বাইগোটস কি। আমাদের দেখুন এমন একটা বাংলা, এমন একটা সাবজেক্ট ভাই, যেখানে বাইগোটস কি, কলভার, পেঁয়াজে থেকেও কিন্তু প্রশ্ন আসে। আপনারা দেখলে কিন্তু অবাক হবেন। দেখুন, অবাক হওয়ার কিছু নেই, এখানে 100% সেটাই কারেক্ট, যা সত্যতা বলতে হয়। তাই আমাদের প্যাডাগজি এমন একটা টপিক, বাইগোটসকে আমাদের শিখতে হয়, পিয়াগেটও শিখতে হয়, তারপর আমাদের কি শিখতে হয়, কোহলবার্গও শিখতে হয়, সবগুলো জিনিস আমাদের শিখতে হয়। বাইগোটস্কির যেটা স্ক্যাফোল্ডিং তত্ত্ব রয়েছে, স্ক্যাফোল্ডিং হাইপোথেসিস অনুযায়ী একজন শিক্ষক ভাষা শিক্ষার্থীদের জোড়ায় বা গোষ্ঠীতে কাজ করার সুযোগ দেবেন, যেহেতু, তো প্রথম কথা বলুন, বাইগোটস্কি কী নিয়ে কথা বলেছিলেন? বাইগোটস্কি সবসময় কথা বলেছিলেন সোশিয়াল নিয়ে, সোশিয়াল। বাইগোটস্কির থিওরি 3টা শর্ত হচ্ছে এসসিএল, এসসিএল, এস মানে কি? এস মানে হচ্ছে সোশিয়াল। তিনি সবসময় সমাজ নিয়ে কথা বলতেন, শিশুরা সমাজের মাধ্যমে শিখে। তারপর তিনি সি ফর কালচারাল, তিনি বলেছিলেন যে শিশুদের মধ্যে কালচারাল জিনিসটা রয়েছে, তারা কালচারাল সংস্কৃতির মাধ্যমে শিখে। তারপর ল্যাঙ্গুয়েজ, তারপর তিনি ভাষা নিয়ে কথা বলেছিলেন, যে শিশুরা সমাজের মধ্যে, সমাজ থেকে তারা ভাষা শিক্ষা আহরণ করে, ঠিক আছে? বাইগোটস্কি বিশেষ করে 3টা কথা বলেছিলেন। তো এই 3টা কথার মাধ্যমেই আমাদের কারেক্ট আনসার এখানে হয়ে যাবে। এভাবে শিক্ষকের পক্ষে কাজ পরিচালনা করা সহজ হবে। বাইগোটস্কির কোনো স্ক্যাফোল্ডিংয়ে সেটা কথা বলেনি। ছাত্রদের পারস্পরিক মেলামেশা শিক্ষককে উদ্বেগমুক্ত হতে সাহায্য করবে। সামাজিক মেলামেশা সারবস্তুর অর্থ সরবরাহ করবে, যা দ্বারা লেখাপড়া হবে। এমন সামাজিক মেলামেশা ছাত্রদের একটা ভাষা শেখা থেকে বিচ্যুত করবে। দেখুন, সামাজিক মেলামেশা, সোশিয়াল যে ইন্টারেকশন, সেটা আমাদের লেখাপড়াকে শেখা কী করে ভালো করে, সেটা বাইগোটস্কি বলেছিলেন যে সামাজিক মেলামেশার মাধ্যমে শিশুরা ভাষা শিখতে পারে, শিশুদের শিখন হয়। এখানে বলেছে বিচ্যুত করবে, বিচ্যুত মানে সেটাকে মানে কি করবে, বিরত করে শিখতে দেবে না। তো সেটা কারেক্ট আনসার হবে না। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার 3, সামাজিক মেলামেশা সারবস্তুর অর্থ সরবরাহ করবে, যার দ্বারা লেখাপড়া হয়। নেক্সট 116, ভাষা শিক্ষায় প্রাথমিক শব্দ এবং তার মিশ্রণের পরিবর্তে সরল বাক্যের মাধ্যমে শুরু করা হয়।
ভাষা শিক্ষায় প্রাথমিক শব্দ এবং তার মিশ্রণের পরিবর্তে সরল বাক্যের মাধ্যমে শুরু করা হয়, যেটা ইঙ্গিত দেয়। আমরা কি করি, ভাষা শিক্ষার ক্লাসে প্রাথমিকভাবে আমরা শব্দ এবং তার মিশ্রণের পরিবর্তন না করে আমরা তাকে সরল বাক্যের মাধ্যমে শুরু করি। সাধারণ সরল সরল বাক্য দিয়ে তাকে আমরা ক্লাসটা শুরু করি, এটা যার ইঙ্গিত দেয়। যোগাযোগ সম্পূর্ণ বাক্যের উপর নির্ভরশীল। ভাষা আয়ত্তীকরণে উচ্চারণের কোনো স্থান নেই। দেখুন, ভাষা আয়ত্তীকরণে উচ্চারণের কোনো স্থান নেই সেটা আমরা বলতে পারবো না, কারণ আমরা যেটা অ্যাকুইজিশন করি বা অ্যাকোয়ার করি, আমরা শুনে করি। তো যখন শুনবো তখন কেউ কিছু বলবে, কেউ কিছু উচ্চারণ করবে, সেটাই আমরা শুনবো। সুতরাং সেটা স্থান আছে, সুতরাং সেটা স্থান নাই, সেটা বলতে পারি না। ভাষা শিক্ষায় ব্যাকরণ এবং উচ্চারণের সমান স্থান আছে মোটেই না। যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাত্রা হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ ছাড়াও কিন্তু যোগাযোগ করা যায় ভাই। অন্যতম মাত্রা বলতে গুরুত্বপূর্ণ মাত্রা বলতে পারি না, ব্যাকরণ ছাড়াও কিন্তু আমরা যোগাযোগ করতে পারি। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে কি, যোগাযোগ সম্পূর্ণ বাক্যের উপর নির্ভরশীল। ঠিক আছে, আপনি আমাকে যখন যোগাযোগ করতে বলবেন আপনার সঙ্গে, আপনি আমার সঙ্গে যখন কমিউনিকেট করবেন, কিছু না কিছু বলবেন এবং যা বলবেন সেটা একটা সম্পূর্ণ বাক্য হবে, অর্থপূর্ণ বাক্য আছেই। আপনি যদি অধুরা একটা বাক্য বলেন সেটা কিন্তু আমি কিছু বুঝতে পারবো না। তারপর 117 কি বলছে দেখি। সপ্তম শ্রেণীর একজন শিক্ষক একটি ভাষা কক্ষে দৃষ্টিবান ছাত্রদের পড়ানোর জন্য ইউটিউবে ভিডিও ব্যবহার করেন। ওয়াও, ইউটিউব চলে আসলো ভাই, দেখুন পরীক্ষার প্রশ্ন ইউটিউব চলে আসলো। চলে যান ভাই, বড়িয়া ভাই, কি বলবো, পরীক্ষার প্রশ্ন ইউটিউব চলে আসছে। কি ব্যাপার, তাও 2019 ইংরেজিতে ভাই, 2019 ইংরেজি ডিসেম্বরের কোয়েশ্চেন পেপার। এটা আমি এই যে কোয়েশ্চেন পেপার ডিসকাস করছি, এটা হচ্ছে 2019 ডিসেম্বরে হয়ে যাওয়া পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 1 এর কোয়েশ্চেন পেপার। তো ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, পেপার 1, পেপার 2 সেটা দেখতে যাবেন না, আপনারা শুধু দেখে যান কোয়েশ্চন লেভেল, কোয়েশ্চন স্ট্যান্ডার্ড, হাউ টু সলভ ফান্ডা। তো কি বলেছিলাম দেখি, সপ্তম শ্রেণীর একজন শিক্ষক, ক্লাস 7-এ একজন শিক্ষক তিনি ক্লাস করাচ্ছিলেন। তিনি কি করলেন, ছাত্রদের পড়ানোর জন্য তিনি ইউটিউবের ভিডিও ব্যবহার করলেন। তিনি ইউটিউব চালিয়ে দিলেন। রেকর্ডিং ব্যবহার করেন দৃষ্টিহীন ছাত্রদের জন্য। মিলেমিশে খেলার ব্যবস্থা করেন দৃষ্টি এবং শ্রবণ শক্তিহীন ছাত্রদের জন্য। তিনি কি করলেন, ইউটিউবে ভিডিও ব্যবহার করলেন ছাত্রদের জন্য, দৃষ্টিবান যারা চোখে দেখতে পায় এবং যারা চোখে দেখতে পাচ্ছে না তাদের জন্য রেকর্ডিং ক্লাস চালিয়ে দিলেন। এবং যারা চোখে দৃষ্টিহীন ছাত্রদের জন্য মিলেমিশে খেলার ব্যবস্থা করেন দৃষ্টি এবং শ্রবণ শক্তিদের ছাত্রদের জন্য। শিক্ষক প্রতি এককের পোষণের জন্য যে সমস্ত মাল্টিমিডিয়া ব্যবহার করেন সেটা কি, ভাষা পার্থক্য, নাকি শেখার কৌশল, নাকি শেখার অক্ষমতা, নাকি ভরসাযুক্ত বস্তু। 117 কারেক্ট আনসার কি হয়ে যাবে। এটা তিনি কি করছেন তাড়াতাড়ি কমেন্ট করুন, কি হবে কারেক্ট আনসার 117। এটা কারেক্ট আনসার হবে, তিনি লার্নিং স্টাইল, ইনি এইভাবে শেখাচ্ছেন, শেখার কৌশল, অর্থাৎ যে যেভাবে শিখতে পারছে তিনি সেইভাবে তাকে শেখাতে চাইছেন, দ্যাট ইজ কল, এটা ওনার লার্নিং স্টাইল। এবার চলুন কগনিটিভ ডেভেলপমেন্ট। জ্ঞানাত্মক পরিপ্রেক্ষিতে একজন ভাষা শিক্ষক শিশুদের ভ্রান্তি যেভাবে দেখবেন, একজন কগনিটিভিস্ট হিসাবে একজন ভাষা শিক্ষক তিনি শিশুদের ভুল কি করে দেখবেন, শেখার অবরোধ ও বাধা, শেখার অংশ যা ভাবার অন্তর্দৃষ্টি যোগায়, এমন কিছু যা তাদের ত্রুটি সংশোধন করবে এবং বারবার সেই ভুল করা থেকে বিরত করবে, শেখার বিষয়ে তাদের গুরুত্ব না দেওয়ার মানসিকতা, যেটার প্রতি তাৎক্ষণিক নজর দিতে হবে। শেখার বিষয়ে তাদের গুরুত্ব না দেওয়া, শেখার বিষয়ে যদি গুরুত্ব না দেয় তাহলে তারা শিখবে কি করে, এমন কিছু যা তাদের ত্রুটি সংশোধন করবে এবং বারবার সেই ভুল থেকে বিরত করবে। আমি বারবার তাকে সংশোধন করাবো, বারবার তাকে শুধরাবো, সেটা কোনো আমার প্যাডাগজির কথাই নেই। আর শেখায় কোনো সময় হিন্ড্রেন্স বা বাধা সৃষ্টি করে না। সুতরাং 3টা অপশন যখন আমার এলিমিনেট হয়ে গেল, তখন আলটিমেটলি অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার, শেখার অংশ যা ভাবার অন্তর্দৃষ্টি যোগায়। একটি প্রগাঢ় অনুগত শ্রোতা যেভাবে শুনেন, আমরা বলতে পারি একজন ভালো শ্রোতা তিনি কিভাবে শুনেন। প্রগাঢ় অনুগত শ্রোতা মানে একজন ভালো শ্রোতা তিনি কিভাবে শুনবেন।
আমরা বলি না যে ভালো স্পিকার ভালো বক্তা হতে গেলে ভালো শ্রোতা হতে হয়। মনোযোগ সহকারে ধৈর্য সহকারে নিয়মানুবর্তিতা বা উন্নতি। শুনতে গেলে ধৈর্য লাগে না, শুনতে গেলে কি লাগে? মনোযোগ লাগে। আপনাকে কেউ খোঁচা দিচ্ছে, কেউ মারছে, কেউ পেটছে, আপনি সহ্য করে বসে আছেন, ধৈর্য সহ বসে আছেন, কিন্তু আপনার যেটা মনোযোগ বা মেন্টালিটি আপনার আছে অন্য জায়গায়, তখন আপনি সেই শোনায় না শোনা একই কথা। তো ভালো করে শুনতে গেলে আপনাকে কি করতে হবে? মনোযোগ সহকারে যখন শুনবেন, দ্যাট ইজ কল আপনার শোনাটা কাজে লাগবে। শব্দ না করে পড়ার মধ্যে, ইন্টারেস্টিং কোয়েশ্চন, শব্দ না করে পড়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিম্নলিখিতের মধ্যে ন্যূনতম যা অর্জন করে। শব্দ না করে যদি পড়ে, এই পড়ার মাধ্যমে শিক্ষার্থীরা সবচেয়ে কম অর্জন করবে কোনটা? শব্দ না করে সে পড়বে, শব্দ না করে যখন পড়বে তখন সবে কম সেটা কি করবে? শব্দ না করে পড়ছে, তার মানে সে পড়ছে, এটাও ঠিক আছে। যখন পড়ছে তখন তার মধ্যে ব্যাকরণ আছে সেটাও দেখতে পাচ্ছে, শব্দ ভাণ্ডার কী রয়েছে সেটাও দেখতে পাচ্ছে, কিন্তু এখানে সে কিন্তু জুড়ে পড়ছে না, তার মধ্যে তার বলার দক্ষতা বা স্পিকিং স্কিল সেটা কম হচ্ছে, তাই না? এখানে তার স্পিকিং স্কিলটা কম হচ্ছে। ঠিক আছে ভাই? তো দেখুন আজকে আমরা এই প্রশ্নটা সলভ করলাম, সেটা আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ছিল। তো তার পরবর্তী ক্লাসে আমরা আরেকটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। অন্য একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন খুব শীঘ্রই নিয়ে আসবো, এবং আমরা 10 দিনে 10টা ম্যারাথন স্পেশাল আমরা টার্গেট রাখছি, আমরা সলভ করবো পরীক্ষার আগে। আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাস আবার আগামীকাল রাত 9টায় আপনারা সাথে থাকুন।